হাত উঁচু করেন, হ্যাঁ। হুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা জানো, কোভিড-19 এই মহামারীর কারণে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আজকে এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ কামরুল হাসান স্যার, প্রভাষক, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর, ব্যবস্থাপনা বিভাগ। তোমরা জানো, ইতোপূর্বে আমি তোমাদের সঙ্গে আরও দুটো ক্লাস নিয়েছি। তো আজকে এটি হচ্ছে আমার তৃতীয় ক্লাস। তো আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। আজকে যে বিষয়গুলোর উপর আমি আলোচনা করব সেগুলো হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী, ব্যবস্থাপনার আওতা, ব্যবস্থাপনার স্তর এবং ব্যবস্থাপনা চক্র। তো শুরু করা যাক। প্রথমে আছে ব্যবস্থাপনার কার্যাবলী। বিগত ক্লাসে আমরা ব্যবস্থাপনার সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। তো সেখানে আমি বলেছিলাম ব্যবস্থাপনা হচ্ছে কোনো প্রতিষ্ঠানে যে সকল সম্পদ রয়েছে সেই সকল সম্পদ যথাযথ ব্যবহার করার একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা সম্ভব। তো ব্যবস্থাপনা কার্যের প্রথমটি রয়েছে হচ্ছে পরিকল্পনা, দ্বিতীয়টি রয়েছে সংগঠিতকরণ বা অর্গানাইজিং, তৃতীয়টি রয়েছে নেতৃত্ব বা লিডিং এবং চতুর্থ বা সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং। তো দেখা যাক পরিকল্পনা। তো এখানে আমি লিখেছি প্ল্যানিং। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে এই পরিকল্পনা শব্দটি শুনে থাকি। ইংরেজিতে এটার অর্থ হচ্ছে প্ল্যান। এখন প্ল্যান এবং প্ল্যান এই দুটো শব্দের মাঝে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আমরা অনেকেই জেনে বা না জেনে এই ভুলটি করে থাকি। যেমন প্ল্যান এবং প্ল্যানিং। প্ল্যান হচ্ছে পরিকল্পনা, বাট প্ল্যানিং হচ্ছে প্ল্যান করার যে প্রসেস বা প্রক্রিয়া, সেটাকে বলা হয় প্ল্যানিং। যা হোক, আমি সেগুলো নিয়ে পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সেখানে আলোচনা করব। তো পরিকল্পনা সম্পর্কে আলোচনা করছি। পরিকল্পনা হচ্ছে আমাদের যে ব্যবস্থাপনা প্রক্রিয়া বা ব্যবস্থাপনার যে কার্যাবলী তার প্রথম কাজ। তো ধরো যে তোমরা যারা নতুন একাদশ শ্রেণীতে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুরে ভর্তি হয়েছে, অবশ্যই তোমাদের একটা পরিকল্পনা আছে। সেটা কেমন হতে পারে যারা এই ক্লাস নিয়ে ভর্তি হয়েছে তারা চিন্তা করছো, হ্যাঁ, আমি যেহেতু এসএসসিতে এ প্লাস পেয়েছি, আমাকে উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েটে এ প্লাস পেতে হবে। তো এটা হচ্ছে কি তোমার লক্ষ্য, এটা হচ্ছে তোমার লক্ষ্য। তো এই লক্ষ্য অর্জন করবার জন্য তুমি কি করছো, হ্যাঁ, আমাকে ভালো ফলাফল করতে হবে। তো ভালো ফলাফল করবার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে ভালো পড়াশোনা করতে হবে। তো ভালো পড়াশোনা করবার জন্য কি করতে হবে, তোমাকে বই খাতা কিনতে হবে। তারপর হচ্ছে তোমাকে পড়াশোনার সঙ্গে আনুষঙ্গিক বিষয় আসে থাকে সেগুলো কিনতে হবে এবং পড়াশোনা করতে হবে। যদি কোনো বিষয় যদি তুমি না বুঝো, সেটা বোঝার জন্য হয়তো তোমার শিক্ষকের সাহায্য বা সহযোগিতা নিতে হবে। অর্থাৎ আমি ভবিষ্যতে কি কাজ করব বা ভবিষ্যতে আমার যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্য অর্জন করবার জন্য বর্তমান সময়ে যে সকল কার্যাবলী প্রস্তুত করা হয় বা যে সকল অ্যাকশনগুলো নেওয়া হয় সেটাকে বলা হয় পরিকল্পনা। অর্থাৎ এক কথায় বলতে গেলে পরিকল্পনা হচ্ছে যে ভবিষ্যৎ কার্যপন্থার বর্তমান নীল নকশা। আচ্ছা, দেখা যাক এখানে আমি কি দিয়েছি। হ্যাঁ, এখানে বলা আছে পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ। এটি লক্ষ্য অর্জনে সাহায্য করে, ভবিষ্যৎ কাজের দিক নির্দেশনা দেয়, মননশীল ও মনস্তাত্ত্বিক কাজ এবং বিকল্প কর্মপন্থা নির্ধারণ করে। হ্যাঁ, পরিকল্পনা কি, যে একটি মননশীল ও মনস্তাত্ত্বিক কাজ। এটা মনস্তাত্ত্বিক কাজ কেন, অর্থাৎ যেই কাজগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি যে মানসিক বা সাইকোলজিক্যাল বিষয়গুলোর সম্পর্কে জড়িত, সেটাকে বলা হচ্ছে মনস্তাত্ত্বিক কাজ। অর্থাৎ যে আমি তোমার ফলাফলের কথা বলছিলাম, তোমাকে ভালো ফলাফল অর্জন করতে হবে। হ্যাঁ, এখন ভালো ফলাফল কিভাবে অর্জন করতে হবে, এই জন্য তোমাকে ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে সেই বিষয় সম্পর্কে। হ্যাঁ, আমাকে বই কিনতে হবে, তারপর হচ্ছে আমার টিচারের কাছে যেতে হবে আমি যদি না বুঝে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কাজ। সর্বশেষ যেটি আছে যে বিকল্প কর্মপন্থা নির্ধারণ করে। হ্যাঁ, ধরো তুমি টেস্ট পরীক্ষা দিয়েছো, সেখানে কি হয়েছে, তুমি
টার্গেট করেছিলে যে আমি A+ পাবো টেস্ট, এখন কোনো কারণে তোমার সেই প্লাসটা মিসিং হয়ে গেল। তো সেক্ষেত্রে তোমাকে বিকল্প একটা পরিকল্পনা প্রণয়ন করতে হবে। হ্যাঁ, কোন কোন কাজগুলো করলে আমি পরবর্তী যে পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা সেখানে আমি A+ পেতে পারি। তো সেটা হচ্ছে বিকল্প কর্মপন্থা নির্ধারণ। তো এরপরেটা দেখি আছে অর্গানাইজিং বা সংগঠিতকরণ। আমরা জানি একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের রিসোর্সেস থাকে, বিভিন্ন ধরনের হিউম্যান রিসোর্সেস থাকে, ফাইন্যান্সিয়াল রিসোর্সেস সেগুলো থাকে। তো সংগঠিতকরণ কি করবে, সেটা হচ্ছে এই রিসোর্সগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করবে। বিভিন্ন ভাগে ভাগ করে যে এই বিভিন্ন ভাগগুলো আছে অর্থাৎ যে বিভিন্ন বিভাগ এবং উপবিভাগগুলো রয়েছে সেগুলোকে যথাযথভাবে পরিচালনা করবার জন্য সংশ্লিষ্ট বিভাগে যোগ্য এবং দক্ষ জনবল নিয়োগ করবে। তারা কি করবে, সেই বিভিন্ন বিভাগ এবং উপবিভাগগুলোকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করবার জন্য পরিচালিত করবে। তো সেটি করবার জন্য আমাকে কি করতে হবে, যে তাদেরকে যথাযথ কর্তৃত্ব এবং ক্ষমতা অর্পণ করতে হবে। তো আমরা এখানে একটা জিনিস বলে রাখি যে ইংলিশে বলা হয় পাওয়ার এবং অথরিটি। হ্যাঁ, পাওয়ার এবং অথরিটি। তো পাওয়ার এবং অথরিটি বা ক্ষমতা এবং কর্তৃত্ব এটার মধ্যে কিন্তু একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সেটি কেমন, ধরো যে তোমার বাবা বাড়িতে নেই, তোমার মা বললো যে তুমি এক কাজ করো, দোকানে গিয়ে তুমি কিছু ডাল কিনে নিয়ে আসো। ঠিক আছে, কিছু ডাল কিনে নিয়ে আসো। এখন এক্ষেত্রে তোমার মা তোমাকে কি করলো, ডাল কিনে নিয়ে আসো, তোমাকে দায়িত্ব দিয়েছে, বাট তোমাকে কিন্তু অথরিটি দেয়নি। অথরিটি কখন পাবে, যখন ওই ডাল ক্রয় করবার জন্য তোমার মা তোমাকে অর্থ প্রদান করবে, তখন সেটি হবে অথরিটি বা কর্তৃত্ব। অর্থাৎ তোমার দায়িত্বর সঙ্গে যখন আর্থিক ক্ষমতাটা যুক্ত হয় সেটাকে বলা হবে অথরিটি বা কর্তৃত্ব। তাহলে আমরা এক নজরে বলতে পারি যে সংগঠিতকরণ হচ্ছে একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন বিভাগ এবং উপবিভাগে বিভক্তিকরণ, বিভিন্ন বিভাগ এবং বিভাগের জন্য কর্মী নির্বাচন করা এবং প্রতিটি বিভাগের কার্যাবলী কি হবে সেটা নির্ধারণ করা এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে তাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী দায়িত্ব কর্তৃত্ব বন্টন এবং পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা করা। আমি এখানে নিচে যে পয়েন্টটি আছে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা করা, এটি নিয়ে একটু সংক্ষেপে বলবো। তো পারস্পরিক সম্পর্কটা কেন গুরুত্বপূর্ণ, ধরো যে তোমার ফ্যামিলিতে 10 জন সদস্য রয়েছে। তো 10 জন সদস্যের মধ্যে 3 জন সদস্য আছেন। 3 জন সদস্যকে তোমার পরিবারের বিভিন্ন কাজ করার জন্য নির্বাচন করা হলো। ধরো তোমাকে নির্বাচন করা হলো তোমার যে কি আছে, তোমার যে বাড়ি দেখাশোনা অর্থাৎ বাসা আছে সেটা দেখাশোনা করার জন্য নির্বাচন করা হয়েছে। তোমার যে ছোট ভাইটি রয়েছে তাকে নির্বাচন করা হয়েছে যে বাড়ির বাজার করবার জন্য। আর তারপরে তুমি আছো, তোমাকে নির্বাচন করা হয়েছে যে তোমার বাড়িতে ধরো জুন মাসে কি পরিমাণ গেস্ট আসবে সেটা দেখাশোনা করার জন্য। এখন দেখো এই যে তোমরা 3 ভাই বা তোমরা 3 বোন, তোমাদের এই কাজের ভিতরে যদি আমি পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা না করি তাহলে কি হবে, ধরো তোমার দায়িত্ব হচ্ছে তোমার ফ্যামিলিতে জুন মাসে কি পরিমাণ গেস্ট আসবে সেটা হিসাব রাখা। এখন কি পরিমাণ গেস্ট আসবে সেটার উপর নির্ভর করবে যে তোমার পরিবার বা ফ্যামিলিতে জুন মাসে কি পরিমাণ বাজার হবে। অর্থাৎ তোমাকে কি করতে হচ্ছে, তোমার যে ছোট ভাইয়ের কথা বলছিলাম যে বাজারের দায়িত্ব আছে তার সঙ্গে তোমার কি করতে হচ্ছে, একটা সম্পর্ক রাখতে হচ্ছে, একটা যোগাযোগ স্থাপন করতে হচ্ছে। অর্থাৎ সংগঠন কি করবে, এই অর্গানাইজিং অর্থাৎ এই একটি প্রতিষ্ঠানে যে বিভিন্ন পক্ষ থাকবে বা বিভিন্ন ব্যক্তি থাকবে এদের মধ্যে কি করবে, একটা পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে। কেন করবে, প্রতিষ্ঠানের যে নির্দিষ্ট লক্ষ্য রয়েছে বা উদ্দেশ্য বা গোলস রয়েছে সেটা অর্জন করবার জন্য। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নেতৃত্ব। তো নেতৃত্ব কথাটি যদি আমরা বলতে চাই, প্রথমেই আমাদের সামনে চলে আসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, নেতৃত্ব, এক কথায় নেতৃত্ব বলতে আমি কাকে বুঝি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলি। মানে দিস ইজ দ্য বেস্ট ডেফিনেশন অফ লিডারশিপ। তো যাই হোক, নেতৃত্ব বলতে আমরা কি বুঝি, যে স্বাভাবিকভাবে নেতৃত্ব হচ্ছে মানুষের যে কর্মের স্পৃহা বা মানুষের যে আচরণ সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা।
অর্থাৎ প্রতিষ্ঠানে যে সকল কর্মীবৃন্দ রয়েছে তাদের আচরণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাই হচ্ছে কি নেতৃত্ব। এখন আমার প্রশ্ন হচ্ছে, বা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে প্রতিষ্ঠানে যে সকল কর্মচারী বা জনবল রয়েছে তাদের আচরণকে কেন নিয়ন্ত্রণ করতে হবে? হ্যাঁ, নিয়ন্ত্রণ করতে হবে কারণ হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করার জন্য। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করার জন্য ধরো তোমার প্রতিষ্ঠানের তুমি একটি বুটিক ব্যবসায়ী বা বুটিক শপের মালিক। আমি যে উদাহরণটা সবসময় দিয়ে থাকি বুটিক শপের এক্সাম্পলটা, তোমার শপের মধ্যে 100 জন কর্মচারী রয়েছে, 100 জন না, ধরি 50 জন রয়েছে, ছোট একজন ব্যবসায়ী তুমি। তো 50 জন কর্মচারীর মধ্যে 10 জন বা 30 জন রয়েছে সেলসম্যান। হ্যাঁ, 30 জন সেলসম্যান রয়েছে। এখন যারা সেলসম্যান থাকেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বা তাদের টার্গেট থাকে যে বিক্রির পরিমাণ বাড়ানো। হ্যাঁ, এখন ধরো এই 30 জন সেলসম্যানের মধ্যে 5 জন সেলসম্যানের উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ আমার প্রতি বিক্রি হলো না হলো এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তাহলে ধরো যে এই জানুয়ারি মাসে তোমার টার্গেট ছিল 2000 ইউনিট পণ্য বিক্রয় করবে। হ্যাঁ, তুমি এই 30 জন সেলসম্যানকে কাউন্ট করে তাদের যে টার্গেট দিয়েছো সেটি হচ্ছে 2000 ইউনিট। এখন কোনো কারণে যদি 5 জন সেলসম্যান তাদের কাজ সঠিকভাবে না করেন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তাদের যে বিক্রয় টার্গেট রয়েছে বা তাদের যে বিক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে সেটি তারা অর্জন করতে পারবে না। এতে করে কি হবে? তোমার প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য, অর্থাৎ জানুয়ারি মাসে তুমি 2000 একক পণ্য বিক্রয় করবে, সেটি কিন্তু অর্জন করা সম্ভব হবে না। অর্থাৎ এটা আমি ছোট একটি প্রতিষ্ঠানের কথাটি বললাম, কিন্তু যখন তোমার প্রতিষ্ঠানে হাজার হাজার কর্মচারী থাকবে, হাজার হাজার লোকবল থাকবে, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অনেক বড় হয়ে দাঁড়াবে। অর্থাৎ তোমাকে কি করতে হবে? তোমার প্রতিষ্ঠানে কোন কর্মী কি সমস্যা রয়েছে, তাদের পারিবারিক কোনো সমস্যা রয়েছে কিনা তাদের সেই খোঁজ খবরগুলো নিতে হবে। তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সকল সমস্যাগুলো সমাধান করবার জন্য কি করতে হবে? তোমাকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে। তোমরা দেখতে পাবে যে তোমার ফ্যামিলিতে কেউ যদি গভর্নমেন্ট সার্ভিস বা প্রাইভেট কোনো সার্ভিস করে থাকেন, দেখবা ওনারা হয় কি বিভিন্ন যে উৎসবগুলো থাকে সেখানে বিভিন্ন ধরনের বোনাস পেয়ে থাকে। এটা নর্মালি গভর্নমেন্ট সার্ভিসে বোনাস দেওয়া হয়, কিন্তু যে প্রাইভেট সার্ভিসগুলো আছে সেখানে তোমরা দেখবে সেখানে বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দেওয়া হয়। তো ইনসেন্টিভটা হচ্ছে যে উৎসাহ ভাতা। অর্থাৎ এটা কেন দেওয়া হয়? যে তুমি কাজ করছো, কাজ করতে করতে তুমি মনে করছো আমি যে পারফর্ম করছি বা আমি যে পারফরমেন্স দিয়েছি তার চেয়ে আমি প্রতিষ্ঠান থেকে কম পাচ্ছি, তো সেক্ষেত্রে তোমাকে এই ইনসেন্টিভটা দেওয়া হবে। এতে করে কি হবে? তুমি তোমার কাজের প্রতি অনেকটা কি হবে, ডেডিকেটেড হবে। আর এতে করে কি হবে? প্রতিষ্ঠানের যে লক্ষ্যটা থাকবে, অর্থাৎ আলটিমেট গোল, যেটা মুনাফা অর্জন হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা অর্জন করা সহজ হবে। তো আমি ফর্মালি দেখি, তো নেতৃত্ব বলতে কি বোঝায়? যে কর্মীদের নির্দিষ্ট লক্ষ্যপানে পরিচালিত করার কৌশলীটি। আর এটি হচ্ছে কি, যে কর্মীদের মনস্তাত্ত্বিক যে আচরণ থাকে সেটিকে বুঝে তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার একটি চেষ্টা। আরেকটি কি হচ্ছে যে নেতৃত্ব দেওয়ার জন্য নেতার যোগ্যতা থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই। অর্থাৎ আমার যে কর্মী রয়েছে তাকে নেতৃত্ব দেওয়ার মতো অবশ্যই আমার যোগ্যতা থাকতে হবে। এখন ধরো যে কোনো একটা বিষয় তোমার চেয়ে তোমার কর্মী বেশি বুঝে, হ্যাঁ, তোমার যে সাবঅর্ডিনেট বা তোমার যে অধস্তন কর্মচারী তোমার চেয়ে সে বেশি বুঝে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু তাকে লিড দিতে পারবে না। ঠিক আছে? অর্থাৎ তোমার কিন্তু তাকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। এক্ষেত্রে যোগ্যতা বলতে যে তোমার অধস্তন যে কর্মচারী তার চেয়ে তোমার যোগ্যতার পরিমাণটা বেশি থাকতে হবে। নর্মালি এটা আমরা বুঝি। আরেকটি হচ্ছে কি, কর্মীদের সাথে প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন করতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি যে তোমার প্রতিষ্ঠানে যে সকল কর্মী বা কর্মচারী রয়েছে তাদের কোনো সমস্যা রয়েছে কিনা, তাদের কোনো প্রবলেম রয়েছে কিনা সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। সেই সকল সমস্যার সমাধান করবার জন্য তোমাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো সর্বশেষ যেটি রয়েছে ব্যবস্থাপনার কাজের মধ্যে সেটি হচ্ছে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং। তা আমরা প্রথমে কি বলেছিলাম? ব্যবস্থাপনার যে কাজ রয়েছে, প্রথম হচ্ছে প্ল্যান, তারপরে অর্গানাইজিং, তারপর হচ্ছে লিডিং বা নেতৃত্ব, এবং সর্বশেষ হচ্ছে কি নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং এর মাধ্যমে তোমার যে লক্ষ্য সেট করেছে প্রতিষ্ঠানে, যে কিছুক্ষণ আগে যে বুটিক শপের কথা বলেছিলাম যে জুন মাসে তোমার 2000 ইউনিট সেলস বিক্রি, তো নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে কি করা হবে? যে তোমার 2000 ইউনিট বিক্রি হয়েছে কিনা সেটা মূলত যাচাই করা হবে। তো এই ক্ষেত্রে কি করা হবে?
তুমি প্রতিষ্ঠানের শুরুতে যে প্ল্যান করেছিলে সেই প্ল্যানের বিপরীতে তোমার যে প্রকৃত কাজ সম্পাদিত হয়েছে, যেটা অর্থাৎ ধরো তোমার উদ্দেশ্য ছিল 2000 ইউনিট বিক্রি করবে, কিন্তু তোমার বাস্তবে হয়েছে যে 1000 ইউনিট। তো সেই ক্ষেত্রে তোমার ডেভিয়েশন বা বিচ্যুতি হয়েছে কত? 2000 থেকে 1000 মাইনাস করলে 1000। তো এই যে 1000 ইউনিট পণ্য তোমার সেলস বিক্রয় হলো না, কেন হলো না, এই বিষয়গুলো সম্পর্কে তোমার জানতে হবে এবং পরবর্তীতে যাতে এই বিচ্যুতি না ঘটে সেটার জন্য প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি নিয়ন্ত্রণ। তো আমরা দেখি কি বলা আছে। হ্যাঁ, এটি একটি চলমান কাজ, ব্যবস্থাপনা প্রক্রিয়া সর্বশেষ কাজ, এটি আদর্শ মানের উপর ভিত্তি করে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ যেটি বলেছিলাম আমি, এই যে 2000 ইউনিট বিক্রির কথা বলেছিলাম, সেটা হচ্ছে আদর্শ মান। আরেকটি হচ্ছে প্রকৃত কার্যফল পরিমাপ করে আদর্শ মানের সাথে তুলনা করা হয়। অর্থাৎ 2000 ইউনিট আমি টার্গেট করেছিলাম, সেখানে আমার বিক্রি হয়েছিল কত ইউনিট? বিক্রি হয়েছিল আমার মাত্র 1000 ইউনিট। তারপর হচ্ছে বিচ্যুতি থাকলে সংশোধনমূলক ব্যবস্থাপনা নেওয়া হয়। অর্থাৎ আমার বিচ্যুতি কত হয়েছিল? 1000 ইউনিট। তো এই 1000 ইউনিট কেন বিচ্যুতি হয়েছিল সেটার জন্য প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়। তো এগুলো হচ্ছে আমার ব্যবস্থাপনার কার্যাবলী। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, তোমরা দেখবে বিভিন্ন বইতে ব্যবস্থাপনার কার্যাবলী অনেকগুলো করে রয়েছে, যে সেখানে দেখবা প্রেরণা বা মোটিভেশন, তারপরে স্টাফিং বা কর্মী সংস্থান, এগুলোকেও তারা ভিন্ন ভিন্নভাবে দেখিয়েছে। কিন্তু তোমরা যখন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে যাবে, সেখানে দেখবে ব্যবস্থাপনার কার্যাবলী আসলে 4টিকে দেখানো হয়, যেটি আমি আলোচনা করেছি। সেই 4টি বলতে যে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং, এই 4টিকে মূলত ব্যবস্থাপনার কার্যাবলী হিসেবে ধরা হয়। কারণ কর্মী সংস্থান এটি হচ্ছে অর্গানাইজের মধ্যে, এবং আমরা যে মোটিভেশন বা প্রেরণার কথা বলি সেটাকে নেতৃত্বের মাঝে ধরা হয়। এর জন্য ব্যবস্থাপনার মূল কাজ মূলত 4টি। আচ্ছা, এবার দেখি ব্যবস্থাপনার আওতা, অর্থাৎ ব্যবস্থাপনার বিস্তৃতি কতটুকু। তো ব্যবস্থাপনার আওতাকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সংগঠনের ভিত্তিতে, তারপর একটি রয়েছে কার্য প্রকৃতির ভিত্তিতে, এবং শেষটি রয়েছে স্তর, প্রয়োজন এবং কৌশলের ভিত্তিতে। আচ্ছা, তো সংগঠনের ভিত্তিতে ব্যবস্থাপনা ম্যানেজমেন্টের কার্যাবলীকে কত ভাগে ভাগ করা যায় সেটি আমি একটু দেখছি। তো সেটা রয়েছে পারিবারিক জীবন, অর্থাৎ আমি যখন তোমাদের প্রথম ক্লাস নিয়েছি ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনার, সেখানে আমি ব্যবস্থাপনার একটি সব টার্ম ইউজ করেছিলাম, ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। অর্থাৎ ব্যবস্থাপনা বিষয়টা শুধুমাত্র আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য না, এটি আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। সেটা আমাদের রাজনৈতিক জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সবখানে। যেমন ধরো তোমার বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, তোমার বাবার আয় হচ্ছে গত মাসে 30,000 টাকা। তো সেই ক্ষেত্রে তোমার বাবাকে প্রথমে প্ল্যান করতে হবে যে তোমাদের খাবার বাবদ কত টাকা খরচ হবে, পড়াশোনার জন্য কত টাকা খরচ হবে, তারপর হচ্ছে তোমাদের কাপড় চোপড়ের জন্য কত টাকা খরচ হবে, এটা প্ল্যান করতে হবে। তারপরে সেই অনুযায়ী সবাইকে টাকা পয়সা দিতে হবে, এবং কারো সমস্যা আছে কিনা সেগুলো তোমার বাবা দেখবে। ধরো তোমার পড়াশোনার খরচের জন্য 2000 টাকা দিয়েছে, তুমি দেখলে না 2000 টাকায় হচ্ছে না, তোমার কি 2500 টাকা লেগেছে, সেক্ষেত্রে তোমার বাবাকে বলতে হবে, হ্যাঁ আমাকে 2000 টাকা দিয়েছিল, আমার 2000 টাকা হয়নি, 2500 টাকা লেগেছে। তাহলে এই 500 টাকা কি বিচ্যুতি, যেটা আমি নিয়ন্ত্রণে বলেছিলাম। সেক্ষেত্রে তোমার বাবা কি করবেন, পরবর্তী মাসে তোমাকে 500 টাকা বাড়িয়ে দেবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি পারিবারিক জীবনে এভাবে ব্যবস্থাপনার যে নলেজ বা জ্ঞান সেটা প্রয়োগ করা হয়। তারপরে যেটি আছে ব্যবসায়িক ক্ষেত্রে। তো ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবস্থাপনার প্রয়োগ যেটি, এটা আমরা মূলত যেই জন্যই কি বলবো, এটা উচ্চ মাধ্যমিকে যে ব্যবস্থাপনাটা পড়ানো হয় এটি মূলত ব্যবসায়িক ক্ষেত্রকে কেন্দ্র করে। তো এই বিষয় সম্পর্কে সামনের দিনগুলোতে বা আমি যতগুলো ক্লাস নিব প্রতিটা ক্লাসে আলোচনা থাকবে, এই জন্য আমি সেটা আলোচনা করতে যাচ্ছি না। তো আমি এখানে আলোচনা করতে যাচ্ছি রাজনৈতিক ক্ষেত্রে। হ্যাঁ, রাজনৈতিক ক্ষেত্রে ব্যবস্থাপনাটা কেন গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে যে রাজনৈতিক ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রয়েছে, তার ভিতরে যে আমরা টপ 3টি দলের কথা বলি সেটি আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। এখন কথা হচ্ছে, দেখো বিএনপি কিন্তু একটা সময় ক্ষমতায় ছিল, ঠিক আছে ক্ষমতায় ছিল, কিন্তু তার বিগত 12 বছর ধরে ক্ষমতা নেই। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ল্যাক অফ প্রপার প্ল্যান, যথাযথ প্ল্যানের অভাবে আছে, তারা ক্ষমতায় নেই। কিন্তু অন্যদিকে আরেক যে দলটি ক্ষমতা রয়েছে, আমরা সেদিকটার কথা যদি ধরি, তোমরা দেখবে
এই দলটি কত অর্গানাইজড, হ্যাঁ, তাদের যথাযথ প্ল্যান রয়েছে, তাদের সংগঠন রয়েছে, ঠিকমতো কাউন্সিল হচ্ছে, তাদের কোনো কর্মী যদি ধরো সংগঠনের যে নীতি এবং আদর্শ আছে সেটার বাইরে কোনো কাজ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, অর্থাৎ ব্যবস্থাপনার যে কাজগুলো হচ্ছে তারা প্রপারলি করছে, এই জন্য তারা অনেক অর্গানাইজড। তো তারপরে যেটা রয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তোমরা দেখবে আমাদের প্রতি বছরে জুলাই মাসে বাজেট দেওয়া হয়, যে কথাটি আমি খুব সময় প্রথম ক্লাসে বলেছিলাম। তো বাজেটে কি করা হয়, আমার একটি দেশে যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে রাষ্ট্র পরিচালনা করবার জন্য, বিভিন্ন ডিপার্টমেন্টের চাহিদা অনুযায়ী বাজেট নেওয়া হয়। হ্যাঁ, কার কি অর্থ লাগবে, সে অর্থ কি পরিমাণ লাগবে সেটা নির্ধারণ করা হয়। পরবর্তীতে যে এই অর্থগুলো যে কোন কোন উৎস থেকে সংগ্রহ করা হবে সেটা নির্ণয় করা হয়। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারবে, স্যার যে বাজেটের সঙ্গে পরিকল্পনার সম্পর্কটা কোথায়? তোমরা জানবে যে আমরা যে পরিকল্পনাটা করি সেটাকে যখন সংখ্যার আকারে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় কি বাজেট। হ্যাঁ, সেটাকে বলা হয় কি বাজেট। তো কি করা হয় যে বিভিন্ন পক্ষের যে অর্থের দরকার, অর্থাৎ বিভিন্ন বিভাগের যে অর্থের দরকার সেটা নির্ণয় করা হলো। তারপরে কি করা হচ্ছে, বিভিন্ন বিভাগের মধ্যে অর্থটা কি করা হচ্ছে, বন্টন করা হচ্ছে। হ্যাঁ, তো যখন এই অর্থটা বন্টন করা হচ্ছে সেটাকে আমি ব্যবস্থাপনার কোন কার্যাবলীর সঙ্গে তুলনা করতে পারি, সেটা হচ্ছে সংগঠিতকরণ। তো এই যে অর্থটা বন্টন করার পর কি করা হচ্ছে, হ্যাঁ, তারা কোন কোন খাতে ব্যয় করতে পারবে, কি পরিমাণ ব্যয় করতে পারবে, এটাকে আমরা কি বলছি, সেটাকে বলছি অথরিটি। ঠিক আছে, তো কি করা হচ্ছে দেখো, প্রতি বছরের জুন মাসে কি করা হচ্ছে, আমরা বলি না যখন ব্যাংকে যাই দেখবা জুন মাসের দিকে দেখবা ব্যাংকে ভীষণ ভিড় থাকে। যদি জিজ্ঞেস করো ভাই কাজটা করে দেন, বলবে না না অনেক ব্যস্ততা আছে। কারণ কি বলে, এটা ক্লোজিং। এখন এই ক্লোজিং বলতে আমরা কি বুঝি, অর্থাৎ যে প্রতিটা প্রতিষ্ঠানের লক্ষ্য থাকে। হ্যাঁ, এই লক্ষ্যর সঙ্গে তারা দেখে যে জুন মাস পর্যন্ত আমি যে লক্ষ্য সেট করেছিলাম আমার অ্যাকচুয়াল পারফরমেন্স বা আমার প্রকৃত কাজ কি হয়েছে সেটা তারা নির্ণয় করে। এবং তারা দেখে, ধরো ব্যাংকের কথা উদাহরণ দিয়েছিলাম, আমাদের সোনালী ব্যাংক রয়েছে, যে এই ঝিলকুলিতে রয়েছে সোনালী ব্যাংক। তো ধরো 2020-21 অর্থ বছরে তাদের প্রফিটের টার্গেট রয়েছে 10 কোটি টাকা এই ব্রাঞ্চে। তো তারা কি করবে, সে জুন মাসে গিয়ে দেখবে যে আমি জুলাইতে টার্গেট সেট করেছিলাম 10 কোটি টাকা, আমার কত টাকা অর্জিত হয়েছে। এখন সেক্ষেত্রে দেখবা তাদের যদি এই টার্গেট অর্জন না করা হয় তারা চিন্তা করবে কেন আমার অর্জন হলো না। হ্যাঁ, অর্থাৎ বিচ্যুতি নির্ণয় করবে এবং পরবর্তীতে যাতে সেই টার্গেট অর্জিত হয় তারা যথাযথ কারেক্টিভ অ্যাকশন নেবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই কথাগুলো বললাম সবই হচ্ছে ব্যবস্থাপনার কাজ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থাপনা শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে না, সেটা আমাদের পারিবারিক বা রাজনৈতিক বলি, রাষ্ট্র পরিচালনা বলি, প্রতিটা ক্ষেত্রে বিদ্যমান রয়েছে। ওকে, তারপরে যেটা রয়েছে কার্য প্রকৃতির ভিত্তিতে ব্যবস্থাপনা। এখানে আমরা দেখি প্রথমটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বা প্রোডাকশন ম্যানেজমেন্ট, নেক্সট ওয়ান হচ্ছে বিপণন ব্যবস্থাপনা, তারপর হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা। তো উৎপাদন বলতে আমরা কি বুঝি, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই যে তোমরা এই ক্লাসটি কিভাবে দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ যে তোমার মোবাইল ফোনের মাধ্যমে, রাইট, মোস্ট অফ ইউ। তো সেই ক্ষেত্রে তুমি একটা জিনিস চিন্তা করো, মোবাইল ফোনটা কিসে তৈরি, তুমি যে তোমার সামনে যে গ্লাসটি ভাসছে, হ্যাঁ, এই গ্লাসটি কিসে তৈরি, কাঁচ দিয়ে তৈরি। এখন তোমরা অবাক হতে পারো, হ্যাঁ, গ্লাস কাঁচ কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হচ্ছে প্রোডাকশন, উৎপাদনের মাধ্যমে। অর্থাৎ উৎপাদন কি করছে, এই প্রকৃতি থেকে কি করছে, কাঁচ সংগ্রহ করছে, সেটাকে বিভিন্ন প্রক্রিয়ার রূপান্তর করার মাধ্যমে তোমাকে একটা মোবাইল ফোন দিচ্ছে। এবং এই কাঁচের সঙ্গে হচ্ছে যে বিভিন্ন প্লাস্টিক রয়েছে এবং তোমার একটা চিপ রয়েছে ভিতরে, অর্থাৎ প্রসেসর, এটাও সিলিকন থেকে তৈরি হয়। তো দেখো কি করছে, তোমাকে একটা ফিনিশড প্রোডাক্ট দিয়েছে, তুমি কি করছো, এটা ব্যবহার করতে পারছো। এখন কথা হচ্ছে, ধরো তোমাকে যদি মোবাইল ফোনটি সরাসরি না দিয়ে তোমাকে হচ্ছে কিছু প্লাস্টিক, তারপর হচ্ছে ওই একটা চার্জার, তারপর হচ্ছে ধরো কিছু লোহা, কিছু অ্যালুমিনিয়াম দিল, হ্যাঁ, যে এটা হচ্ছে মোবাইল ফোন, তুমি নাও, তুমি কি নিবে না, এটা তুমি নিবে না, কারণ হচ্ছে কি এটা ব্যবহারযোগ্য না। তাহলে উৎপাদন কি করছে, যে প্রকৃত থেকে যে আমার যে বিভিন্ন রিসোর্সেস আছে সেগুলো সংগ্রহ করছে, সেগুলোকে রূপান্তর করছে এবং রূপান্তর করে একটি নির্দিষ্ট সময় শেষে ফিনিশড প্রোডাক্ট বা ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তরিত করছে। তো উৎপাদনের ক্ষেত্রে ব্যবস্থাপনা কি ভূমিকা পালন করে, তোমাদের যারা উৎপাদন ব্যবস্থাপনা নিয়েছো তোমাদের মধ্যে, তো সেখানে তারা বিস্তারিত জানতে পারবে। অর্থাৎ একই কথা আমি যে আগে বলেছিলাম যে ব্যবস্থাপনা এক্ষেত্রে কি করেছে, আমার উৎপাদনের কার্যাবলী যথাযথভাবে নিয়ন্ত্রণ, সমন্বয়
ইত্যাদি করার মাধ্যমে যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। এরপরে যেটি রয়েছে বিপণন ব্যবস্থাপনা বা মার্কেটিং। আমরা বিপণন বা মার্কেটিং বলতে কি বুঝি? পণ্য উৎপাদন করা হয় কেন? পণ্য উৎপাদন করা হয় কনজিউম বা ভোগ করবার জন্য। সেক্ষেত্রে বিপণন কি করবে? বিপণন হচ্ছে তোমার যে উৎপাদিত পণ্য বা সেবা চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছাতে সাহায্য করবে। এই ক্ষেত্রে এই পণ্যদ্রব্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর জন্য বিভিন্ন প্রকার কাজ করে থাকে। তারা গুদামজাত করে থাকে, পণ্যের মান নির্ধারণ করে থাকে, পরিবহন করে থাকে, ইত্যাদি কাজ করে থাকে। আর এক্ষেত্রে ব্যবস্থাপনা কি করে? ব্যবস্থাপনা যে বিপণনের কার্যাবলীকে যথাযথভাবে সম্পাদন করার জন্য সাহায্য করে। আমাদের যেহেতু টাইম লিমিট আছে, এর জন্য আমি একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। এরপরে কি আছে? মানব সম্পদ। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে মানুষ এবং মানব সম্পদ এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। হ্যাঁ, মানব সম্পদ এবং মানুষ। প্রতিটা মানব সম্পদই মানুষ, কিন্তু সকল মানুষই কিন্তু মানব সম্পদ না। ঠিক আছে? ধরো আমার কাজ হচ্ছে কি? আমার কাজ হচ্ছে তোমাদেরকে পড়ানো। ঠিক আছে? এক্ষেত্রে আমি যদি তোমাদেরকে যথাযথভাবে পড়াতে পারি, সেক্ষেত্রে আমি মানব সম্পদ। ওকে, এখন ব্যবস্থাপনা কি করে? মানুষকে মানব সম্পদে পরিণত হতে সাহায্য করে। সেটা কিভাবে? তোমাকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিবে। ঠিক আছে? প্রশিক্ষণ দেওয়ার পর যে তুমি সেই বিষয়টা শিখেছো কিনা সেটাকে মূল্যায়ন করবে, অর্থাৎ তোমার যে পারফরমেন্স অ্যাপ্রেজাল আছে সেটা করবে। যদি তুমি না শিখে থাকো, শেখার জন্য তোমাকে আর কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তোমার জন্য, সেগুলোর ব্যবস্থা করবে। আমরা পরবর্তীতে এগুলো আমরা শিখবো। এরপরে যেটা রয়েছে আর্থিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো আমরা যে ব্যবসায়িক কাজের কথা বলি, পরিকল্পনার কথা বলি, সংগঠনের কথা বলি, নেতৃত্বের কথা বলি, দেখো এই সব কিছুর মূলে রয়েছে একটি জিনিস, সেটি কি? অর্থ। আমার যদি অর্থ না থাকে, আমার ব্যবসার যে কোনো কাজই পরিচালনা করা সম্ভব না। এই জন্য অর্থকে বলা হয় লাইফ ব্লাড অফ বিজনেস। এক্ষেত্রে ব্যবস্থাপনা কি করবে? ব্যবস্থাপনা করবে হচ্ছে তোমার প্রতিষ্ঠানের জন্য কি পরিমাণ অর্থের দরকার, হ্যাঁ, সেটা চিহ্নিত করবে। এই অর্থ তুমি কই থেকে সংগ্রহ করবে? সেটা কি তোমার যে ইন্টারনাল সোর্সেস, অর্থাৎ যে অভ্যন্তরীণ উৎস, আর একটা কি যে বাহ্যিক উৎস, কোন উৎস থেকে সংগ্রহ করবে সেটা নিশ্চিত করবে। তারপর হচ্ছে কি করবে? কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করলে তোমার জন্য লাভজনক হয় সেটা নির্ধারণ করবে, এবং তুমি যে অর্থটা সংগ্রহ করেছো সেই সংগৃহীত অর্থটাকে যথাযথ ব্যবহার নিশ্চিত করবে। এটা হচ্ছে মূলত আর্থিক ব্যবস্থাপনার কাজ। এরপরে ব্যবস্থাপনার আওতার মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে স্তর, প্রয়োজন এবং কৌশলের ভিত্তিতে। তো এই বিষয়টি নিয়ে আমি পরবর্তী স্লাইডে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? এখানে রয়েছে উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্য স্তরের ব্যবস্থাপনা এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনা। তো এখানে তোমরা একটা পিরামিড দেখতে পাচ্ছ। তো দেখি প্রথমে কি আসে। হ্যাঁ, প্রথম হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপনা। দেখো এখানে কে রয়েছে? উচ্চ স্তরের ব্যবস্থাপকগণের মধ্যে রয়েছে দেখো প্রতিষ্ঠানের চেয়ারপারসন, পরিচালনা পর্ষদ। তো তোমরা দেখবে আমরা যদি ধরো একটা ব্যাংকের কথা বলি, ধরো সেটা কি ব্যাংক হতে পারে? সোনালী ব্যাংক। হ্যাঁ, তোমরা যারা বিভিন্ন নিউজ পেপার পড়ো মাঝে মাঝে দেখবা সেখানে সোনালী ব্যাংকের একজন চেয়ারম্যান রয়েছেন। হ্যাঁ, তারপরে রয়েছে কি পরিচালনা পর্ষদ, অর্থাৎ কি করবে? পরিচালনা পর্ষদ যে কোনো যে বিভিন্ন ধরনের লোন প্রপোজালগুলো আছে বা মেজর যে সিদ্ধান্তগুলো পরিচালনা পর্ষদ এগুলো নিয়ে থাকে। এখন একটি কথা হচ্ছে, তোমরা যদি এই যে পিরামিড দেওয়া আছে এই পিরামিডটি যদি খেয়াল করে দেখবা, আচ্ছা আমি এটা পরে বলছি। তো এখানে দেখো যে ব্যবস্থাপনার উচ্চ স্তর রয়েছে, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য, পণ্য, বাজার ইত্যাদি নির্ধারণ করা, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের যে কোর যে বিষয়গুলো আছে, যে মূল লক্ষ্য, সেগুলো নির্ধারণ করবে কি? সেটা হচ্ছে কি উচ্চ স্তরের যে ব্যবস্থাপনা রয়েছে তারা এটা নির্ধারণ করবে। আর উচ্চ স্তরের ব্যবস্থাপক রয়েছে কারা? প্রতিষ্ঠানের যে চেয়ারপারসন বা পরিচালনা পর্ষদ, তারা এগুলো নির্ধারণ করবে। এরপরে রয়েছে মধ্য স্তরের ব্যবস্থাপনা। তো মধ্য স্তরের ব্যবস্থাপকদের মধ্যে কারা রয়েছে? সেটা হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তারপরে হচ্ছে সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ সিওও, চিফ অপারেটিং অফিসার। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য নেতৃত্ব প্রদান করা। অর্থাৎ আমরা কি বলেছি প্রথমে, যে প্রতিষ্ঠানের যে সকল কর্মী বৃন্দ রয়েছে, যে সকল কর্মচারী রয়েছে, এক্ষেত্রে মধ্য স্তরের যে ব্যবস্থাপক থাকবেন তারা কি করবেন? ওই নিচু স্তরের যে কর্মী থাকবে তাদেরকে নেতৃত্ব দিবে, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করার জন্য তাদেরকে নেতৃত্ব দিবে। এটা হচ্ছে কাদের কাজ? মধ্য স্তরের ব্যবস্থাপকদের কাজ। এরপরে সর্বশেষ যেটি রয়েছে নিম্ন স্তরের ব্যবস্থাপনা। এখন দেখো নিম্ন স্তরের ব্যবস্থাপকদের মধ্যে কারা হচ্ছে? সহকারী ব্যবস্থাপক বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, টিম লিডার এবং সুপারভাইজার।
তো এদের কাজ কি? পরিকল্পনা বাস্তবায়ন করা। অর্থাৎ আমাদের যে এই উচ্চ স্তরে কি করেছে? পরিকল্পনা গ্রহণ করেছে। কি পরিকল্পনা? দীর্ঘমেয়াদী লক্ষ্য। এক্ষেত্রে এই যে নিম্ন স্তরের যে ব্যবস্থাপক, এরা কি করবেন? এই পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপদান করবেন। অর্থাৎ ধরো তোমার প্রতিষ্ঠানটি কি করে? পণ্যদ্রব্য উৎপাদন করে, হ্যাঁ, একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। এখন তোমার যে পরিচালনা পর্ষদ আছে তারা সিদ্ধান্ত নিয়েছে কি 2019-20 সালে তোমার প্রতিষ্ঠানে 5 লক্ষ ইউনিট পণ্য উৎপাদন করবে, হ্যাঁ, তারা শুধু সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন কি কারা করবে? সিদ্ধান্ত বাস্তবায়ন করবে হচ্ছে এই যে নিম্ন স্তরের কর্মীবৃন্দ থাকবে, তারা কি করবে? তারা পণ্য উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত, পণ্য উৎপাদনের জন্য যে বিভিন্ন কাজ রয়েছে তারা সেগুলো পরিচালনা করবে। তো তোমরা এখানে একটা প্রশ্ন করতে পারো, স্যার, যে এটি কি ত্রিভুজের মতো, উপরে ছোট, আস্তে আস্তে বড় হয়ে নিচে যারা নিম্ন স্তরে রয়েছে তাদেরটা সবচেয়ে বড়। এই কারণ থেকে, কারণ হচ্ছে তোমরা যদি খেয়াল করো যে উচ্চ স্তরের যে ম্যানেজার, হ্যাঁ, একটি প্রতিষ্ঠানে উচ্চ স্তরের লোকজন খুব কম থাকে। কারা থাকে? চেয়ারপারসন থাকে এবং পরিচালনা পর্ষদ থাকে। তো এদের সংখ্যাটা খুবই কম, এই জন্য এটি ছোট। তারপরে খেয়াল করবো মধ্য স্তরের যে ম্যানেজার, অর্থাৎ মিড লেভেলের যে ম্যানেজার, তাদের সংখ্যা কিন্তু প্রতিষ্ঠানের টপ লেভেল বা উচ্চ স্তরের ব্যবস্থাপকদের চেয়ে একটু বেশি। এই কারণে এটা একটু বড়। সর্বশেষ যেটি দেখেছে লোয়ার লেভেল ম্যানেজার বা নিম্ন স্তরের যে ব্যবস্থাপক রয়েছে, অর্থাৎ এখানে কারা থাকবে? এখানে থাকবে হচ্ছে প্রতিষ্ঠানের যে সকল কর্মচারী থাকবে। অর্থাৎ দেখো, আমি যে তোমার উৎপাদনমুখী প্রতিষ্ঠানের কথা বলেছিলাম, তোমার যে শ্রমিকগুলো রয়েছে তারা এখানে থাকবে, তোমার যে সুপারভাইজার রয়েছে তারা এখানে থাকবে। এই জন্য এই জায়গাটা একটু বড় করে দেখানো হয়েছে, ঠিক আছে? তো এরপরে যেটি রয়েছে ব্যবস্থাপনার চক্র। তো ব্যবস্থাপনার চক্র নিয়ে আলোচনা করবার আগে আমি প্রথমে যেটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে চক্র। তো চক্র বলতে আমরা কি বুঝি? চক্র বলতে যে গোল আকারে ঘুরে আবার কোন একটা জিনিস যে গোল আকারে ঘুরে সেটি আবার পূর্বের বা আগের অবস্থায় চলে আসবে, এটি হচ্ছে চক্র। তো ব্যবস্থাপনার সাথে চক্রের সম্পর্কটা কোথায়? কারণ হচ্ছে আমরা কি বলেছিলাম যে ব্যবস্থাপনার কাজ রয়েছে কয়টি? 4টি। সেটি কি? প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং। তো ব্যবস্থাপনার কাজগুলো কি হয়? শুরু হয় কি হয়? একটা নির্দিষ্ট সময় গিয়ে শেষ হয়ে যায়। তো শেষ হওয়ার পরে তো সেখানে কি হয়? শেষ যে কাজ, অর্থাৎ নিয়ন্ত্রণের মাধ্যমে যেই ফলাফল পাওয়া যায় সেই ফলাফলের মাধ্যমে আবার নতুন করে কাজ শুরু হয়। অর্থাৎ সেই নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মাধ্যমে যে ফলাফল পাওয়া যায় সেই ফলাফলের আলোকে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হয়, অর্থাৎ প্রতিষ্ঠান এভাবে চলতে থাকে। তো আমরা দেখি কি রয়েছে ব্যবস্থাপনা চক্রের প্রথমটি। হ্যাঁ, প্রথমটি রয়েছে পরিকল্পনা। তো পরিকল্পনা সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। ব্যবস্থাপনার কার্যক্রম তোমাদেরকে যখন করেছি সেটি হচ্ছে পরিকল্পনা। তো আমি তোমাদেরকে সংক্ষেপে জাস্ট একটু দেখাবো। ধরো তোমার প্রতিষ্ঠানে তোমার প্ল্যান, হ্যাঁ, প্ল্যান ছিল কি 1000 ইউনিট পণ্য উৎপাদন করবে, ঠিক আছে? তোমার প্ল্যান ছিল 1000 ইউনিট পণ্য উৎপাদন করবে, অর্থাৎ এটা হচ্ছে কি তোমার টার্গেট। এটা হচ্ছে কি তোমার টার্গেট 1000 ইউনিট পণ্য। আচ্ছা, এটা কি টার্গেট? অর্থাৎ তুমি এই লক্ষ্যটা অর্জন করবার জন্য পরিকল্পনা করেছো। আচ্ছা, এরপরে কি করছো? তুমি সংগঠিতকরণ, অর্থাৎ তুমি এই যে 1000 ইউনিট পণ্য উৎপাদন করার জন্য তোমার প্রতিষ্ঠানে কি কি রিসোর্স থাকে? একটা থাকবে কি ফাইন্যান্সিয়াল রিসোর্স। ওকে, আচ্ছা, ফাইন্যান্সিয়াল রিসোর্স। তারপরে কি থাকবে? তারপরে থাকবে হচ্ছে তোমার হিউম্যান রিসোর্স। তারপরে কি থাকবে দেখো, তারপরে থাকবে তোমার টেকনিক্যাল রিসোর্সেস। তারপরে থাকবে ইনফো রিসোর্সেস। তারপরে থাকবে কি তোমার, তারপরে থাকতে পারে হচ্ছে তোমার র ম্যাটেরিয়ালস। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের যে রিসোর্সগুলো আছে সেগুলো কি করছি, আমার প্রতিষ্ঠানের যে বিভিন্ন বিভাগ উপবিভাগ রয়েছে তাদের মাঝে এগুলো বন্টন করছি। হ্যাঁ, বন্টন করলাম। তো একটি সময় পর কি হলো? নেতৃত্ব। অর্থাৎ এই যে রিসোর্সগুলো আছে যেগুলোর কথা বলছিলাম, এই রিসোর্সগুলো প্রপারলি ব্যবহার করার জন্য তোমার কি কর্মীর দরকার হবে? হ্যাঁ, কর্মীর দরকার হবে। তো এই কর্মী বা তোমার যে জনবল,
এরা ঠিক মতো কাজ করছে কিনা, এই যে 1000 ইউনিট পণ্যের কথা বলেছিলাম সেটা অর্জন করার জন্য, এই জন্য তাদেরকে কি নেতৃত্ব প্রদান করতে হবে। তো সর্বশেষ কি নিয়ন্ত্রণ। তো নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মাধ্যমে কি করতে হবে, যে আমি কি করেছিলাম, আমার টার্গেট ছিল কত 1000 ইউনিট। তো সেক্ষেত্রে আমার অ্যাকচুয়াল পারফরমেন্স দেখো, অ্যাকচুয়াল পারফরমেন্স ধরলাম কত হলো 700, ঠিক আছে। তো আমার এক্ষেত্রে আমার ডেভিয়েশন কত 300, অর্থাৎ 1000 থেকে 700 মাইনাস করে কত হয় 300। এখন 300 ইউনিট পণ্য আমার উৎপাদন হয়নি, কেন হয়? হ্যাঁ, এই যে আমি যে প্রতিষ্ঠানে এই যে ফাইন্যান্সিয়াল রিসোর্সের কথা বলেছিলাম, আমার কি অর্থের ঘাটতি রয়েছে, আমার কি হিউম্যান রিসোর্সের কথা বলেছিলাম, আমার অর্থাৎ যে কর্মী তাদের সংখ্যা কি কম রয়েছে, আমার যে টেকনিক্যাল অর্থাৎ যন্ত্রপাতি, আমার যে যন্ত্রপাতি ব্যবহার করার কথা সেটা কি প্রপারলি বা যথাযথভাবে হয় নাই, বা আমার যে ইনফরমেশন রয়েছে অর্থাৎ যে তথ্য, আমার কি কোনো তথ্যের ঘাটতি রয়েছে, আমার কি যে র ম্যাটেরিয়ালস কাঁচামাল কি কম ছিল, এই বিভিন্ন বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। বা যে কর্মীগুলো রয়েছে তাদের কি কোনো ব্যক্তিগত সমস্যা রয়েছে, এই যে বিভিন্ন প্রশ্নগুলো করলাম, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে, ঠিক আছে। প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। তো উত্তর খুঁজে তুমি অবশ্যই একটা উত্তর পাবো। তো পরবর্তীতে কি করতে হবে, এই যে দেখো তোমরা এখানে দেখো, এখানে কি করেছি, নিয়ন্ত্রণ থেকে আবার আমি এখানে পরিকল্পনায় চলে গেছি। অর্থাৎ এই নিয়ন্ত্রণের মাধ্যমে এখানে কি দেখি তোমাদের দেখালাম যে 300 ইউনিট কি হয়েছে, ঘাটতি রয়েছে। তারপরে কিছু প্রশ্নের খুঁজলাম, আমরা ওই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবো। এখন কেন ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো, সেই প্রশ্নের উত্তরগুলো আমি চিন্তা করবো এবং পরবর্তীতে কি করব, আবার এখানে এসে প্ল্যান করব, ঠিক আছে। প্ল্যান করব, যদি আমার কাঁচামাল কম থেকে থাকে পরবর্তী বছরে আমি কাঁচামালের ব্যবস্থা করব। যদি আমার তারপরে কি আছে, যদি কর্মী কম থেকে থাকে বা যে পরিমাণ কি বলে জনবল থাকার কথা ছিল সেটা যদি না থাকে আমি তার ব্যবস্থা করব। তো সে আলোকে আবার কি করবো, নতুন করে পরিকল্পনা করব। তাহলে দেখতে পাচ্ছি এই পরিকল্পনা থেকে আবার এই কাজটি হবে, এখান থেকে আবার এটি হবে, এখান থেকে আবার এটি হবে। অর্থাৎ এটি কি করবে, একটি প্রতিষ্ঠান যতদিন চলতে থাকবে আমার এই কাজগুলো ঠিক ততদিন চলতে থাকবে। প্রতিষ্ঠান যদি বন্ধ না হয় এগুলো অবিরাম চলতে থাকবে। এই জন্য ব্যবস্থাপনাকে বলা হয় একটি অবিরাম প্রক্রিয়া, এটি হচ্ছে কি ব্যবস্থাপনার চক্র। আচ্ছা, আমি আমার এই ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ক্লাসের যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা লিখবে। তো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।